নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন জন ডিউকের লেখা ২০ বাষ্প। জন ডিউক নিয়মিত লেখালেখি করেন রহস্য পত্রিকাতে। এর আগেও ওনার লেখা একটা গল্প আমি পাঠ করেছিলাম এই চ্যানেলে। সেই গল্পের নাম ছিল মৃত্যু ভয়াল নিয়ে। তবে মূল যে বিষয় হলো, সেই গল্পটার মতো এই গল্পটাও বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা। আসলে বলা উচিত এগুলো বিদেশি টিভি সিরিজের থেকে অনুপ্রেরণা নিয়ে লেখা। তবে ওনার লেখা পাঠ করতে ভারী সমস্যা হয়, কিন্তু ডায়ালগগুলো ঠিকঠাকভাবে লেখা ছিল বলে সেদিকে আর তাকাইনি। যাই হোক, শুনতে থাকুন আজকের গল্প, জন ডিউকের লেখা ২০ বাষ্প। ছুটি শেষ হয়নি, তারপরও কাজে যোগ দিতে হয়েছে জন ডিউককে। হেড অফিস থেকে আদেশ, যোগাযোগ করো, আর্জেন্ট। অকুপেশনাল হ্যাজার্ড। ওয়াশিংটনে রওনা হয়নি আর, সিয়াটল থেকে সোজা সান ফ্রান্সিসকোতে, তারপর এয়ারপোর্ট টু ক্রাইম সিন। শান্ত দিঘির জলের মতো নিস্তরঙ্গ একটা দিন। পাকা কমলালেবুর খোসার মতো রোদ আছে, আঁচ নেই। এইসব দিনে আলুথালু বাতাস বয়। হারানো দিনলিপি থেকে বিস্মৃতির এক একটা পৃষ্ঠা উঠে এসে মন উতল করে তোলে। অধিকাংশ মেগাসিটির মতো সান ফ্রান্সিসকোরও দুটো অংশ, নতুন এবং পুরনো। একদিকে সারি সারি গগনচুম্বী অট্টালিকা, আর একদিকে অনগ্রসর শহরতলি, যেন বড়লোকের গরিব আত্মীয়। ব্যস্ত দুনিয়া থেকে অনেক দূরে সরে আছে। জায়গাটা একটা প্লেগ্রাউন্ড, মানে ছিল এককালে, এখন বাতিলের খাতায়। খেলার মাঠের একধারে রয়েছে দোলনা, স্লিপার সহ আরও নানা রকম খেলাধুলার সরঞ্জাম। পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। দোলনার দড়ি ছেঁড়া, কাঠে ঘুম ধরেছে, লোহা ক্ষয়ে গিয়ে বেরিয়ে পড়েছে স্লিপারের চোখা দাগ। একসময়ের যত্নে লালিত ছোট আর মাঝারি সাইজের গাছগুলো ঝোপে পরিণত হয়েছে। কয়েক পরত ধুলোবালির নিচে হারিয়ে গেছে সবুজ পাতার আসল রং। মলিন এই দৃশ্যের মাঝে আশ্চর্য বৈপরীত্য সৃষ্টি করেছে মৌসুমীর শেষ কয়েকটা গোলাপ, লাল সৌন্দর্য নিয়ে বিকশিত। ভাড়া করা গাড়িটা পার্কের বাইরে পার্ক করল জন। দুটো পুলিশ স্কোয়াড কার অপস্থলে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেখল, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কৌতূহলী দর্শকদের নিবৃত্ত করছে এক মোটরসাইকেল পেট্রোলম্যান। দীর্ঘদেহী এক যুবককে দৃপ্ত পায়ে এগিয়ে আসতে দেখে হাত তুলল। ফ্লাইট জ্যাকেটের পকেট থেকে পরিচয়পত্র বের করে মেলে ধরল জন। সাদা পোশাকের এফবিআই এজেন্টের পরিচয় পেয়ে হাত নামিয়ে নিল পেট্রোলম্যান। খানিকটা সরে দাঁড়ালো। ক্রাইম সিন, ডু নট এন্টার লেখা হলুদ ফিতার ব্যারিয়ার পার হল জন। হোমিসাইড টিমের সদস্যরা যার যার কাজে মগ্ন। ওর চোখ খুঁজে ফিরল হ্যারিকে, পেয়েও গেল। একটু দূরে দাঁড়িয়ে আছে হ্যারিসন ফোর্ড, পিছন ফিরে আছে সে, আলাপে ব্যস্ত। পিছনে গিয়ে দাঁড়াতে কানে এলো একজনের কথা, সুখান আমাদের খোলা আছে। থেমে গেল লোকাল ডিটেকটিভ, ভোতা থলথলে চেহারা। অচেনা আগন্তুককে দেখছি। কলিগের পাশে চলে এলো জন। নাকে এসে লাগছে আফটার শেভ লোশনের সুবাস। হ্যারিস এটা ব্যবহার কর। গুড মর্নিং জন, সব ঠিক তো? না, আনারই পাইলট। প্লেনটা এত ধোয়া উড়িয়েছে যে মাথাটা এখনো ঘুরছে। ভাবছি নিজেই একটা প্লেন কিনে ফেলবো, নিজেই চালাবো। এক্সকিউজ মি বলে আরেক দিকে চলে গেল চর্বির ডিপো। তা এবারে কি? কাজের কথায় চলে এলো জন। আগুন, এক কথায় প্রকাশ করলো হ্যারিসন। হাঁটতে শুরু করলো। চলবার ফাঁকে বলতে লাগলো বিস্তারিত। পার্কটা এখন আর ব্যবহার না হলেও বার্ড ওয়াচার ক্লাবের সদস্যরা মাঝে মাঝে এখানে আসে। তাদেরই একজন এটা আবিষ্কার করে। আজ ভোরেরই ঘটনা। তখনও অন্ধকার ছিল। বাইনোকুলার নিয়ে ঝোপের ভিতরে ওত পেতেছিল এক মহিলা। আলো ফুটতে খেয়াল করে হাতে জামায় কালি লেগে আছে। কিসের কালি? নিজেই দেখো। মেহেদির একটা ঝাড়ের কাছে নিয়ে এলো তাকে হ্যারিসন। কয়েকটা ডাল সরালো। হলুদ বরণ দু চারটে প্রজাপতি বসেছিল গাছটাতে। ঝরা পাতার মতো উড়তে লাগলো আশেপাশে। গোড়ালির উপর ভর দিয়ে বসল জন। ঝুঁকে দেখতে লাগলো। বড় বড় ঘাসের ফাঁকে ছাই জমে আছে, পরিমাণে প্রচুর। অনেক চেনা একটা গন্ধের ঝাপটা লাগছে নাকে। জনের চোখ আটকে গেল একটা মাংসপিণ্ডের উপর।
ঘাসের মধ্যে আটকে আছে মানুষের কান। কালো একটা পিঁপড়ে দলবল ছেড়ে একা ঘোরাফেরা করছে মাটি আর ছাই মাখা কানটার উপর। ঘাড় তুলল জন, সিধে হলো। আগুনে পোড়া লাশ এরকম ছাই হয়ে যায় না, নিজেকে বলল জন। হ্যাঁ, একমত। তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো, মরার পর তাকে গুঁড়ো করে ফেলা হয়েছে। ক্রিমেট্রিয়াম, কিন্তু এখানে ডাম্প করলো কেন? চলো আরেক জায়গা দেখাই। আরও আছে? চোখ দুটো রহস্যময় করে তুলল হ্যারিস। কটা দেখতে চাও? স্যান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্ট, ফরেন্সিক ল্যাব, ওষুধ গন্ধ পরীক্ষাগারটায় একাধিক টিউবলাইটের আলোয় উজ্জ্বল। নানান আকৃতির শেলফে শিশি, বোতল, ফ্লাস্ক, ফানেল, টেস্ট টিউব, বিকার ইত্যাদির সমাহার। আছে নানান ধরনের যন্ত্রপাতি, অনেকগুলো কম্পিউটার। গুরুগম্ভীর আওয়াজ করে চলেছে কয়েকটা ফ্রিজ। পাল্লাবিহীন দেয়াল, আলমারি বইয়ে বোঝাই এখানে ধূমপান নিষেধ। ক্রিম কালারের দেওয়ালে সাটা স্টিকারে সতর্ক বার্তা। নো স্মোকিং সাইনটার নিচে ছোট এক লাল ফায়ার এক্সটিংগুইশার। কিছুক্ষণের জন্য বেরিয়ে গিয়েছিল। হ্যান্ড ট্রাক নিয়ে ফিরে এলো প্যাথোলজিস্ট। 3টে কার্টন নিয়ে এসেছে ওটাতে করে, একটার উপরে আরেকটা। পরিচয় পর্ব সারা হয়ে গেছে আগেই। লোকটার নাম দিয়েগো লুনা, মেক্সিকান। মোটা বলা যাবে না তাকে, শুধু ঠেলে বেরিয়ে এসেছে ভুঁড়ি। একসময় সেও এফবিআইতে ছিল, ভাই ক্যাপে কাজ করত। তবে এর আগে সাক্ষাৎ হয়নি জন বা হ্যারির সাথে। পুরো রিপোর্ট কিন্তু রেডি হয়নি এখনো, বলল ফরেন্সিক এক্সপার্ট। কেন? হ্যারিস জিজ্ঞেস করল। সাইটের এক্সকাভেশন বাকি রয়ে গেছে। কেন? একই প্রশ্ন করল জন। পার্ক অতিথিরা এসে বাধা দিয়েছে, ঘোরাঘুরির পারমিশন দিচ্ছে না, কি নাকি আমলাতান্ত্রিক জটিলতা। শুনে মুখ বাঁকালো হ্যারিস। তাহলে এখন কি হবে জানতে চাইল জন। বোঝানোর চেষ্টা চলছে ওদেরকে। সমস্যা হচ্ছে মোটা মাথায় সহজে কিছু ঢুকতে চায় না। যাই হোক, কিছু আপডেট দিতে পারবো আপনাদের। ছোট ছোট দুটো চাপড় মারল লোকটা বাক্সের গায়ে। 39 পাউন্ড কার্বনাইজ মনুষ্যদেহের নমুনা জোগাড় করেছেন আপনারা। 7 জন পূর্ণবয়স্ক মানুষের সমান প্রায়। বলতে বলতে সাদা ল্যাব কোটের পকেটে হাত ঢুকিয়ে দিল। বক্স কাটার বের হলো একটা। বুড়ো আঙুলের ঠেলায় যন্ত্রটার ধারার ফলা বের করে কেটে ফেলল উপরের বাক্সটার উপরিভাগ। কার্টন খুলে ফেলল সে। ভিতরে এভিডেন্স ব্যাগ, প্লাস্টিকের। ব্যাগের মুখ খুলল, আর চোখে ভিতরটা দেখল জন। ছাই ভরা। কতদিনের পুরনো এটা বের করা একটু টাফ। যায় না তা না, কিন্তু এখানে তো অনেকে ছাই মিশে গেছে। খানিকটা পরীক্ষা করে বুঝেছি, এক একটা এক এক সময়। কোন সময়ের ধরতে পেরেছেন? জিজ্ঞেস করল জন। আমি যেটুকু দেখেছি, 1 মাসের পুরনো ছাই পেয়েছি তার মধ্যে, আর নতুন পেয়েছি হপ্তাখানেক আগের। পরস্পরের দিকে চাইল জন আর হ্যারিস। সিরিয়াল কিলিং, বলল হ্যারি। ফরেন্সিক প্যাথোলজিস্টের দিকে ফিরল জন, সেই সাথে হ্যারি। একটা বিষয় লক্ষণীয়, বলতে শুরু করল লুনা। পুরোটাই কিন্তু মানুষ পোড়া ছাই। কাপড় চোপড় কিংবা অন্য কিছু পেলাম না। ল্যাংটো করে পুড়িয়েছে নাকি? স্বগতোক্তি করল হ্যারিস। কানটার উপরে আলোকপাত করুন, অনুরোধ করল জন। হ্যাঁ, কান। অ্যাপ্রানের আরেক পকেট থেকে একখানা কৌটো বের করল দিয়েগো। পেপার ওয়েটের চেয়ে সামান্য বড়, ট্রান্সপ্যারেন্ট। তুলে ধরে দেখালো ফর্মাল হাইড্রেটে চুবানো কানটা। এটা একটা রহস্য বটে। গোটা শরীর যেখানে চূর্ণ বিচূর্ণ, সেখানে আধখানা এই কান কিভাবে রক্ষা পেল কে জানে। আর তো কোনো টুকরো টাকরা পেলাম না। উল্লেখযোগ্য কিছু পেয়েছেন কানটাতে? মাথা ঝাঁকালো এক্সপার্ট। পেয়েছি, যদিও আমি কান নাক গলা বিশেষজ্ঞ নই। রসিকতা করল সে। কি পেয়েছেন? বেরসিক হ্যারি তারা দেবার ভঙ্গিতে বলল। প্রচণ্ড তাপের শিকার হয়েছে কানটা, মানে লোকটা আর কি। হতাশ হলো জন। এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক, তবে আপাত দৃষ্টিতে অ্যাবনর্মাল একটা ব্যাপার রয়েছে এখানে। কীরকম? 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বনে পরিণত হয় মানুষের হাড়, কিন্তু এক্ষেত্রে ছিল 21 থেকে 2200 ডিগ্রি। এই পরিমাণ তাপ কোথায় উৎপন্ন হয়?
যেখানে আছে হাই স্কেল মাইক্রোওয়েভের কারবার। ফর এক্সাম্পল? কলকারখানা। বেশ, এনিথিং এলস? দিয়েগো লুনা মাথা নাড়ল। লাইসার্জিক অ্যাসিডের অস্তিত্ব পাওয়া গেছে কানের টিস্যুর মধ্যে। লাইসার্জি? তাহলে তো হ্যাঁ, এলএসডি। এলএসডির ভয়ঙ্করত্ব কারো অজানা নয়। এই ড্রাগ নিয়ে মারাত্মক হ্যালিউসিনেশনে ভোগে লোকে। শুধু তাই না, ফসজিনও আছে। ফসজিন নামটা চেনে না হ্যারিস। মূলত এক ধরনের গ্যাস, আনকমন। তবে একটা কমন ব্যাপার আছে এই গ্যাসের। কেমন কমন? কোথাও যদি আগ্নেয় দুর্ঘটনা ঘটে সেখানে এই গ্যাসের উপস্থিতি দেখা যায়। স্পেশালি যেসব কেমিক্যাল প্ল্যান্টে কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হয়। কার্বন কি? টেট্রাক্লোরাইড, জন বলে দিল। এক ধরনের ড্রাই ক্লিনিং ফ্লুইড। এক্স্যাক্টলি, সহজ সাহেব বলল লুনা। আর একটা সূত্র দিয়ে এবার। বছর 7 আগে স্মরণীয় একটা দুর্ঘটনা ঘটেছিল এখানে। কোথায় অনুমান করতে পারবেন? কোনো ড্রাই ক্লিনিং ফ্যাসিলিটিতে? একদম ঠিক। আচ্ছা, ফ্যাক্টরিটা কোথায়? পিআর 23 এর কাছে। রাত হয়ে গেছে। পরিত্যক্ত কারখানায় ভুতুরে পরিবেশ। থমথমে শূন্য মঞ্চের রোমাঞ্চ। একটা বিড়াল ডেকে উঠল। অন্ধকার বলে নয়, এমনিতেই সবকিছু কালো কালো এখানে। 7 বছর আগের বিস্ফোরণ তার দগদগে ক্ষত রেখে গেছে। তারপর আছে মানুষের অবহেলা আর প্রকৃতির অত্যাচার। বিশাল চত্বরের বিটুমেন সারফেস খাওয়া খাওয়া। জন আর হ্যারিস যে ভবনটা ঘুরে দেখছে সেটাকে দালান না বলে দালানের কঙ্কাল বলাই ভালো। ভগ্নদশা, পুড়ে যাওয়া লোহালক্করের জঞ্জাল ফেলে রাখা হয়েছে। ভাঙা কাঁচ ছড়িয়ে আছে মেঝেময়। অনেক উপরে ছাদ, স্কাইলাইট সিস্টেম। এখন অবশ্য ভেঙে চুরমার জানলাগুলো। 8খানা চাঁদ উঁকি মারছে বাইরে থেকে। এই মিলটার মালিককে জানো? এক পর্যায়ে জিজ্ঞেস করল জন। 6 ব্যাটারির টর্চের সাহায্যে আধারের গায়ে আঁকিবুকি কাটছে। বিচিত্র সব ছোট বড় ছায়া নাচছে ওদের চারপাশে। শুনলাম তো নগর কর্তৃপক্ষ, জানালো হ্যারিস। বেচার চেষ্টা করছে নাকি, বায়ার পাচ্ছে না। প্রস্রাব করবার শব্দের মতো যে আওয়াজটা রাতের নীরবতায় জোরালো শোনাচ্ছে সেটার উৎস খুঁজে পেল আলোক রশ্মি। ধরাস করে উঠল হ্যারিসের বুক। ফ্লোরের এক গর্ত হয়ে যাওয়া অংশে জল জমছে। জলের রং রক্তের মতো লাল, মরিচা। বন্ধু কি ভাবছে আজ করতে পেরে শুধরে দিল জন। ছাদে আলো ফেলে দেখল, মরচে পড়ে গেছে দেখো। হ্যারিস দেখল, কি ঘটছে বুঝতে পারল। মোটা এক লোহার পাইপ সিলিংয়ে লিক রয়েছে। মরচে ধোয়া জল সরু রেখায় নেমে আসছে নিচে। সেদিকে পা বাড়ালো জন। হ্যারিসও তার সঙ্গে যোগ দিল। ময়লা জল থেকে গা বাঁচিয়ে দাঁড়ালো ওরা। বুঝতে পারছি না জন, এখানে হতোটা কি? ড্রাই ক্লিনিং, ঠোঁট টিপে বলল জন। আরে ধুর, ওই কথা কে জানতে চায়? আমি লোকগুলোর কথা বলছি। কী সব পাওয়া গেছে, এলএসডি আর ওই ফসফিন, ফসজিন, ওই একই কথা। ধৈর্যহারা হলো হ্যারিস। একই? ফ আর জ এক হলো? আর তোমাকে যদি ফোর্ড না বলে জোট বলি আপত্তি করবে না? হেসে ফেলল হ্যারিস। ওর ঘড়িতে কটা বাজে দেখল। হাঁটু ভাঁজ করে বসে পড়ল জন। কি জানি নজর কেড়েছে ওর। সাদা সাদা কি যেন পড়ে আছে মাটিতে। লম্বা লম্বা কতগুলো জিনিস। ওগুলোর এক মাথা চৌকো, আরেক মাথা 2 ভাগে বিভক্ত। চৌকোনা থেকে সরু হতে হতে চোখা হয়ে গেছে জোড়া অংশ দুটো। মানুষের দাঁত। 4 কোনা মাথাটা দাঁতের বহির্ভাগ, অন্য দুটো দন্তমূল। হ্যারিসও হাঁটু ভেঙে বসল। চোখ নিয়ে গেল দাঁতগুলোর কাছে। একটা দাঁত ঝিকিয়ে উঠল ওর চোখে। দাঁতটা সোনা দিয়ে বাঁধানো। পেশক দন্ত। দাঁতটা দেখেই রায় দিল দিয়েগো লুনা। এখন ম্যাগনিফাইং গ্লাসের নিচে ঘুরিয়ে ফিরে দেখছে সেটা। উঁচু এক টুলে বসেছে সে। ওর দুপাশে দাঁড়ানো 2 এজেন্ট ঝুঁকে রয়েছে পেল্লায় কাঁচটার উপরে। মাড়ি থেকে কিভাবে আলাদা হয়েছে তার কোনো আলামত রয়েছে? প্রশ্ন করল জন।
এনামালের গায়ে এলোপাথারি আঁচড় রয়েছে এই দুই বিপরীত পাশে। এ থেকে একটা উপসংহারে পৌঁছানো যায়, সাঁড়াশি। আগুনে পোড়ানোর আগে দাঁত খুলে ফেলেছে নাকি? আপন মনে বলে উঠল হ্যারিস। পানিশমেন্ট নাকি? চিমটা দিয়ে অনুবীক্ষণ যন্ত্রে আরেকটা দাঁত ধরল ফরেন্সিক প্যাথোলজিস্ট। এটাতে ফিলিং করা হয়েছে, তবে যেসব জিনিস দিয়ে সচরাচর দাঁত ফিলিং করা হয় এখানে মনে হয় তা করা হয়নি। কি দিয়ে ফিলিং করা হয়েছে? জন প্রশ্ন করল। টুল থেকে নামলো প্যাথোলজিস্ট। আলোকিত এক ডায়াসের দিকে গেল। টেবিলের উপরটা সাদা প্লাস্টিকে, তার তলায় আলো জ্বালাবার ব্যবস্থা। ফিল্মের নেগেটিভের মতো দেখতে 1 ফুট মাপের দুটো রিল সাদা প্ল্যাটফর্মে সাজানো। প্রত্যেকটা দাঁতের এক্সরে ইমেজ রয়েছে ও দুটোই। বিশেষ দাঁতটার ছবি মনোযোগ দিয়ে দেখল ডিয়েগো। দেখতে দেখতে মন্তব্য করল, অদ্ভুত। জন হ্যারিস যথারীতি ওর দুই পাশে মুখ চাওয়াচাই করল। পালা করে দুজনের দিকে মেক্সিকান লোকটা তাকালো। পারদের সাথে আরো কি কি ব্যবহার করেছি? অদ্ভুত বলছেন কেন? জিজ্ঞেস করলো হ্যারিস। বলছি তার কারণ আমেরিকায় এই পদ্ধতি ফলো করা হয় না। আবার পরস্পরের মুখ চাইল দুই বন্ধু। আর ইউ শিওর? ড্যাম শিওর ম্যান। রুট ক্যানাল করা হয়েছে এটাতে। অনেকভাবেই ক্যানাল করা যায়, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে N2, অনেক পুরনো টেকনিক। ব্যাখ্যা করলো লুনা। মেডিকেল সায়েন্সের অগ্রগতির ফলে উন্নত দেশগুলো থেকে N2 প্র্যাকটিস একেবারে উঠে গেছে, তবে একেবারে লোপ পায়নি চর্চাটা। বিশেষ করে পূর্ব ইউরোপের ডেন্টিস্টরা এখনো এইভাবে রুট ক্যানাল করে থাকে। গুড মর্নিং স্যার, আমার নাম তাতিয়ানা। 5টা মিনিট সময় হবে স্যার? বিশ্বাস করুন, ঠকবেন না। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আপনি কি জানেন বিশ্ববিখ্যাত কসমেটিক কোম্পানি ব্রোকার্ড পুরুষদের জন্য নতুন একটা পারফিউম নিয়ে আসছে বাজারে। স্পেশালি সুগন্ধির নাম হলো লিভিডো। হ্যাঁ স্যার, আমরা বিদেশি কোম্পানি। অফিসিয়ালি লঞ্চ করার আগে কোম্পানির তরফ থেকে একটা সিক্রেট অফার দেওয়া হচ্ছে। সেটা হলো আপনি আমাদের পণ্যটা বিনামূল্যে প্রয়োগ করতে পারবেন। দেখুন এবং মতামত দিন। এই সুযোগ সীমিত সময়ের জন্য। না স্যার, অল্প কয়েকজনকে নির্বাচন করা হয়েছে এই অফারের জন্যে। আমাদের দৃঢ় বিশ্বাস, একবার ব্যবহারের পর আপনি আমাদের প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করতে চাইবেন। তাতিয়ানার পিছনে দাঁড়ানো যুবকটাকে সন্তুষ্ট দেখাচ্ছে। ঝাড়া 6 ফুট লম্বা সে। ডান গালে লম্বা একটা কাঁটা চিহ্ন। প্রাইভেট ক্লাবের বডিগার্ডের মতো পেশিবহুল শরীরে এঁটে বসেছে জলপাই সবুজ টি শার্ট। চুলগুলো স্ক্রু কাট করে কাটা। চেহারাটা নিষ্ঠুর ধরনের। আরেকজনের পিছনে গিয়ে দাঁড়ালো সে। তারপর একটু পর সরে গেল সেখান থেকে, স্যাটিসফাইড। তার মতো জনাশাতেক নারী পুরুষ 41 জন সেলস এক্সিকিউটিভদের কাজে তদারক করছে। বেঞ্চের শাড়িগুলোর পাশ আর মাঝখান দিয়ে টহল দিচ্ছে তারা। খেয়াল রাখছে ঠিকমতো খদ্দের পড়াতে পারছে কিনা ছেলে মেয়েগুলো। লোকটা এবার ধীর পদক্ষেপে এপাশ ওপাশ নজর বুলিয়ে থামলো এসে একটা তরুণের পাশে। ফোন কানে ধরে বসে আছে ছেলেটা, চুপচাপ। প্যাডে কিছুই লেখেনি। নো অর্ডার্স। খোনা স্বরে চমকে পাশ ফিরে চাইল তরুণ রিপ্রেজেন্টেটিভ। টহলদারকে তার মূর্তিমান যমদূত মনে হলো। বুকের উপরে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে, সামান্য ফাঁক করে রেখেছে পা জোড়া। নট ইয়েট স্যার। নার্ভাস গলায় বলল তরুণ। টান টান মুখের চামড়া তার, যেন ছুরি দিয়ে চাঁচা হয়েছে লম্বাটে মুখটা। মসৃণ চকচকে ভাব, সমকামীদের মতো। লালচে পাতলা ঠোঁট। তরুণকে এক নজর দেখল গার্ড। চোখের কোনো ভাব পরিবর্তন নেই, জলজল করে তাকিয়ে আছে। নাম কি? বরিসভ স্যার, লেভ বরিসভ। বুক থেকে হাত নামালো গার্ড। রামগরুরের ছানা মার্কা চেহারাটা নিয়ে সামনে এগোল। তার পিঠের দিকে চেয়ে আছে বরিসভ। কেন জানি কু ডাকলো ওর মন। এদের নিষ্প্রিয় আচরণের মধ্যে ভীতিকর কি যেন আছে, অশুভ কিছু। পুলিশ ডিপার্টমেন্ট থেকে ডেন্টাল রেকর্ডের সহায়তা নিয়ে ফিলিং করা দাঁতের মালিকের নাম ধাম জানা গেছে। বেশি খুঁজতে হয়নি, লাক ওদের অনুকূলে ছিল। ইস্টার্ন ইউরোপ থেকে আসা অধিবাসীদের মধ্যে অমন দাঁতের রেকর্ড কেবল একজনেরই,
অল্প বয়সী একটা ছেলে, কলেজে পড়ত, 2 মাস ধরে নিখোঁজ ছিল। তার বাপ ধর্ণা দিয়েছিল পুলিশের কাছে। ছেলেটার কলেজ আইডির ফটোকপি নিয়েছে জন। গাড়িতে বসে আরেক দফা চোখ বোলাচ্ছে কাগজটায়। উপরে বাঁদিকে কোণে 3টে গাছের পাতা, কলেজের মনোগ্রাম। 3টে পাতায় 3টে ইংরেজি অক্ষর, TCC। ডান কোণে স্ট্যাম্প সাইজ ছবি। ওইটুকু ছবিতে ব্যাক ব্রাশ করা চুল ছাড়া আর কোনো বৈশিষ্ট্য ধরা পড়ছে না। এরপর ছাত্রের প্রয়োজনীয় ইনফরমেশন: পেটালুমা কমিউনিটি কলেজ, মিখাইল ভিক্টোরোভিচ, আইডি নম্বর 8934013958, কমার্স গ্রুপ, মেয়াদ 1 বছর, সময় মার্চ 2015। সবশেষে প্রিন্সিপালের স্বাক্ষর। ছেলেটার ফ্যামিলি সম্পর্কেও কিছু ইনফরমেশন দিয়েছে পুলিশ। ও আর ওর বাপ মা এসেছে চেচনিয়া থেকে, পড়ছে জন। 2011-তে ছেলেটার বয়স তখন 14। বেশ কবার নাম উঠেছে পুলিশের খাতায়। কিসের কেস? রাস্তা থেকে চোখ না সরিয়ে বলল হ্যারিস। অনেক শপলিফটিং, ভাঙচুর, মারপিট, অনধিকার প্রবেশ। আর লাগবে না। মেজাজ গরম টাইপের, সামান্য ছিট আছে মাথায়। ছিট আছে নাকি শীট আছে? পাশে বসা বন্ধুকে এক পলক দেখল জন। খেপেছ নাকি তুমি? তৎক্ষণাৎ উত্তর করল না হ্যারিস। কয়েক মুহূর্ত পরে চাপা ঝাঁঝের সঙ্গে বলল, এই ইমিগ্রেন্টগুলো বিষ ফোড়া এক একটা, দেশটাকে নষ্ট করে ফেলছে। বলেই বুঝল বেফাঁস মন্তব্য করে ফেলেছে। ঝাঁঝা করে উঠল 2 কান। চট করে তাকালো বাংলাদেশি কোওয়ার্কারের দিকে। পোকা গিলে ফেলা চেহারায় বলল, সরি জন, কিছু মনে করো না তুমি। তোমাকে মিন করে বলিনি। আসলে আমার রাগ জার্মান, রাশিয়ান, আফ্রিকান, এশিয়ানদের উপরে। কি যে ভাবে এরা, দেশটাকে ভগবান জানে। আমেরিকাতে এলেই সব সমস্যার সমাধান, টাকা ওড়ে বাতাসে। আর মুসলমানরা ধর্মের নামে যা করছে। মুসলমান মানেই কিন্তু টেররিস্ট নয় হ্যারি, আপত্তি করল জন। ভালো খারাপ সবার মধ্যেই আছে, দেখার চোখটা একটু বদলাও বন্ধু। জনের মন খারাপ হয়েছে বুঝতে পেরে আরও বিব্রত হলো হ্যারিস। তড়ি ঘড়ি করে প্রসঙ্গ পাল্টাল। বাড়ির নাম্বারটা যেন কত? নোটবুক দেখল জন। 13325। লিবার্টি অ্যাভিনিউয়ের দিকে চলেছে ওরা। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেল ডাউনটাউনে। খেটে খাওয়া মানুষদের এলাকা। যারা থাকে তাদের কেউই তেমন সচ্ছল নয় বোঝা যায়। বিলাসিতায় তেমন কোনো নিদর্শন চোখে পড়ল না। বাড়িটা খুঁজে পেতে বেগ পেতে হল। হোল্ডিং নাম্বারগুলো সব এলোমেলো, সিরিয়াল মেনটেন করা হয়নি। লাল সুইচটা চেপে ধরতে টিয়া পাখির কর্কশ চিৎকার শোনা গেল ভেতরে। অনেক সময় লাগিয়ে দরজা খুলল এক ভদ্রলোক। ছাপা শার্ট, ঠোঁটের উপর মোটা চিরুনির মতো গোঁফ, কাঁচায় পাকায় মেশানো, অগোছালো দাড়ি গালে। থুতনির বাঁ দিকে মস্ত এক আছি, বড় বড় রোমে ভরা হাত, সস্তা জাপানি ঘড়ি কবজিতে। ভদ্রলোকের চোখের নিচে কালি, ছলছলে বিষণ্ণ দৃষ্টি, চেহারাটা ধসে গেছে। ছেলের মর্মান্তিক পরিণতির খবর পেয়ে গেছে হয়তো ইতিমধ্যে। মিস্টার ভিক্টোরোভিচ? সামান্য কাঁপল মাথাটা। আমরা FBI থেকে এসেছি। ভাবান্তর হলো না তার। শূন্য দৃষ্টিতে জিজ্ঞাসা করল, কি চাই? আপনার ছেলের ব্যাপারে। প্রতিক্রিয়া নেই তার। আপনাকে সান্ত্বনা জানাবার ভাষা নেই আমাদের। এবার কথা ফুটল। 2 মাসে 200 বার গিয়েছি দারোগাদের কাছে, গরজ দেখায়নি কেউ। আর আজকে আপনারা এসেছেন সিম্প্যাথি দেখাতে। তামাশা পেয়েছে। চোখ নত করল হ্যারিসন। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস নাকি পিতার কাঁধে ছেলের কফি। মিস্টার ভিক্টোরোভিচের মুখে হাসি ফোটাবার এখন একটাই উপায়, মিখাইল ভিক্টোরোভিচকে জীবিত করে দেওয়া। সেটা তো আর সম্ভব নয়। জন বলল, পুলিশের পক্ষ থেকে ব্যর্থতার দায় আমরা নিচ্ছি, কিন্তু আপনার ছেলের মৃত্যুতে সব শেষ হয়ে যায়নি মিস্টার ভিক্টোরোভিচ। আপনি কি চান না খুনির বিচার হোক? কথায় কাজ হল। একদিকে নাক টানল ভদ্রলোক। বলুন, কি চান আপনারা? আপনার সাহায্য। সরু এক সংক্ষিপ্ত প্যাসেজ ওয়ে দিয়ে ডাইনিং রুমে নিয়ে এলো ওদেরকে। ছোট এক খাবার টেবিলে এনে বসাল।
বাড়িটাতে কোনো বৈঠকখানা নেই। হ্যারিসন বসল না, বসবার জায়গাটাও নেই। ফ্রিজের পাশে দাঁড়িয়ে রইল। বলুন, কি সাহায্য করতে পারি? আপনার ছেলের কথা বলুন। কেমন সম্পর্ক ছিল তার বাড়ির সাথে? ফোঁস করে শ্বাস ফেলল চেঁচে। কি আর বলবো, ও তো আমাদের কারো কথাই শুনত না। নিজের মেজাজ মর্জি মতো চলত। পড়াশোনা করতো না। কোনো কমপ্লেন আসেনি কলেজ থেকে? এস্তার এসেছে, মাস 4 আগে রাস্টিকেট করা হয়েছে ওকে। তারপর আমিও অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। একদিন শাসালাম, ভালো হয়ে না গেলে বাসা থেকে বের হয়ে যেতে হবে। কি বললো জানেন? মুখের ওপর বলে দিল লেখাপড়া সে আর করবে না, ও কাজ তার জন্যে নয়। তাহলে কি করতো? সময় কাটাতো কিভাবে? ধান্দাবাজি করে। সারাক্ষণ পয়সা কামানোর ধান্দায় থাকতো। শর্টকাটে কি করে বড় লোক হওয়া যায়। বুঝেছি। তবে একটা কথা বলতেই হবে, পড়ালেখা ছাড়ার পর বকেটা পোনাও কমে গিয়েছিল মিখাইলের। হঠাৎ করেই বদলে গেল যেন, বা অন্ডুলে পোনা বাদ দিল। তার একমাত্র ধ্যান জ্ঞান তখন টাকা। বোধহয় জুয়া বা ওই জাতীয় কিছুতে বুঝেছিল। তারপর ঢুকলো একটা চাকরিতে। চাকরি? হ্যারিসন প্রশ্ন করল। তার দিকে তাকালো ভিক্টোরোভিচ। হ্যাঁ, আমিও অবাক হয়েছিলাম প্রথমে, অবশ্য খুশিও হয়েছিলাম। ভাবলাম যা, শেষ পর্যন্ত সুমতি ফিরেছে ছেলেটার। মানুষ তো বদলায়, তাই না? কি চাকরি করতো সঠিক বলতে পারবো না। আমাকে ভেঙে বলেনি কিছু, জানতেও চাইনি। হুটহাট বিগড়ে যাওয়ার স্বভাব। ভেবেছিলাম মুড ভালো লাগলে নিজেই বলবে। কথাবার্তা থেকে যা বুঝেছি, কাজটা কাস্টমার কেয়ারের মতো কিছু ছিল। টেলিফোনে সার্ভিস দিতে হতো। কিসের কাস্টমার জিজ্ঞেস করবেন না, বলতে পারবো না। কখনো কি পয়সা কড়ি চেয়েছে আপনাদের কাছে, বা বাড়ি থেকে চুরি গেছে কিছু? জনের দিকে চাইল ভিক্টোরোভিচ। না তো, কেন? তেমন কিছু না, আসলে সব রকম সম্ভাবনাই আমরা তলিয়ে দেখছি। মানে? এই যেমন ধরুন ড্রাগস, নেশা করতো কিনা আপনার ছেলে। আমার তা মনে হয় না। এপাশ ওপাশ মাথা নাড়ল ভদ্রলোক। এই একটা ব্যাপারে আমি আপনাকে 99% গ্যারেন্টি দিচ্ছি, মাদকাসক্ত ছিল না ও। এলএসডির কথা আর তুলল না জন। অবশ্য ওই কান মিথাইলের নাও হতে পারে। নিশ্চিত হতে ডিএনএ টেস্টের প্রয়োজন। ও মিসিং হওয়ার আগে অস্বাভাবিক কোনো ব্যাপার লক্ষ্য করেছেন ওর মাঝে? এমন কোনো আচরণ যেটা সাধারণত করতো না? 2 সেকেন্ড চিন্তা করল বাপ। কই, এমন কিছু তো মনে পড়ছে না। তবে কিছু বন্ধু বান্ধব জুটিয়েছিল নতুন, খেয়াল করেছি। ওদের সাথে চলতো দল বেঁধে। ডিউটি শেষে প্রায় গাড়িতে করে বাসায় নামিয়ে দিত ওর বন্ধুরা। সম্ভবত ওরা একসাথে কাজ করত। হতে পারে। আচ্ছা, একটা কথা বলুন তো, ছেলে নিখোঁজ হওয়ার পর কি ওর বন্ধুদের দেখেছে? জবাব দিতে গিয়ে থেমে গেল লোকটা। পেন্ডুলামওয়ালা ঘড়িটা সময় সংকেত দিতে শুরু করেছে। না, একবারও না। আবার দেখলে ওদের চিনতে পারবেন আপনি? চেনা মুশকিল, কারো চেহারা দেখিনি কখনোই। গাড়ি থেকে নামতো না ছেলে মেয়েগুলো। কি গাড়ি বলতে পারবে? জরুরি আরেকটা প্রশ্ন করলো হ্যারিসন। তা পারবো, গাড়ি বিষয়ে ইন্টারেস্ট আছে আমার। গরিবের ঘোড়ার রোগ আর কি। জার্মান গাড়ি, BMW। ধাই করে দুটো জিনিস ঘাই মারল জনের মাথায়। ইউরোপের সঙ্গে যোগসূত্র, আর দ্বিতীয়টা হলো খটকা। সার্ভিস সেন্টারে কাজ করে এরম কেউ BMW চালাবে কেন? না, মিলছে না, একেবারেই খাপ ছাড়া। মিস্টার ভিক্টোরোভিচের কথা তো কোনো শেষ হয়নি। গাড়ির ব্যাপারে আমার মতোই উৎসাহ ছিল মিখাইলের। প্রায়ই বলতো খুব তাড়াতাড়ি ওরকম একটা গাড়ির মালিক হবে সেও। টাকা পেত কোথায়? রোজগারের টাকা। বলতো সাইন করতে পারলে নাকি তার প্রমোশন হবে, আস্তে আস্তে উপরে উঠবে সে। এই 2 মাসে সামান্যতম সন্দেহ কি জাগেনি আপনাদের? কোথাও গায়েব হতে পারে মিখাইল? একটা চিঠি দিয়েছিল। চিঠি? জন ও হ্যারিস চোখ চাওয়াচাবি করল। কার চিঠি? কার আবার? মিখাইলের। বলেন কি? কবে পেলেন চিঠিটা? 2 মাস আগেই। 3 দিন পরে লাপাত্তা হলো ছেলেটা। তারপর পেলাম ওর চিঠি। মাথা মুন্ডু কিছু বুঝিনি আমরা ওটা পড়ে। তারপরই পুলিশে যোগাযোগ করার তাগিদ অনুভব করি। চিঠিটার কথা পুলিশদের জানিয়েছেন? তাদেরকে দেখিয়েছেন? না। কেন বলেননি? কৈফিয়তের ভঙ্গিতে বলল হ্যারিস।
আমতা আমতা করতে লাগলো মিখাইলের বাবা। আসলে চিঠিটা কেমন যেন, এটা বুঝতে পেরেছি মিখাইল নিশ্চয়ই এমন কিছুর সাথে জড়িয়েছে সমাজ যেটাকে ভালো চোখে দেখে না। পুলিশকে বললে আরো বিপদে পড়তে পারতো ছেলেটা। খুঁজে বের করে হয়তো ওকেই অ্যারেস্ট করতো পুলিশ। ওর মা তো ভয় পেয়ে গিয়েছিল, উড়িয়ে ফেলতে চেয়েছিল ওটা। উড়িয়ে ফেলেছেন নাকি? আরে না, বোকা মহিলার কথায় কান দিতে আছে নাকি। শব্দ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল দুজনেই। চিঠিটা কি দেখতে পারি? আলবাত পারেন। ডাইনিং টেবিল ছেড়ে উঠে পড়ল পৌর। ফিনফিনে ময়লা পর্দা সরিয়ে নিজের শোবার ঘরে গিয়ে ঢুকল। ফিরল একটা সাদা খাম নিয়ে। খাম থেকে চিঠিটা বের করে জনের হাতে তুলে দিল। 2 পাতার চিঠি, কাগজের এপিট ওপিট লেখা। প্রচুর ইংরেজি হরফ চোখে পড়লেও ভাষাটা ইংরেজি নয়। ক্যাপিটাল লেটারে লেখা শব্দের ভিতরে আবার ছোট হাতের অক্ষর এন লেখা হয়েছে উল্টো করে। ও এর পেট কাটা। দিন পড়ে দিচ্ছি। থ্যাংক ইউ মিস্টার ভিক্টোরোভিচ, তা দরকার হবে না, ইন্টারপ্রেট করার লোক আছে আমাদের। লাইন বাই লাইন অনুবাদ করছে ফার্নান্ডেস। মাকে উদ্দেশ্য করে লেখা। প্রথমে নমস্কার জানিয়েছে, তারপর কুশল। পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে সে। বাধ্য হয়েই তোমাদের সাথে সমস্ত বন্ধন শেষ করে দিতে চলেছি বলে চলেছে ফার্নান্ডেস। এই মুহূর্তে আমি এমন এক দোরগোড়ায় দাঁড়িয়ে আছি যেখানে কোনো পিছুটান থাকলে চলে না। আমার অতীত পরিচয়ের সমস্ত চিহ্ন পোড়াতে চলেছি নতুন বিশ্বাসের পবিত্র আগুনে। কি বোঝাতে চেয়েছে? বলে উঠল হ্যারিস। কোনো ধর্মীয় সংগঠনে যোগ দিয়েছিল মিখাইল। পিছুটান রাখা যাবে না, এটাকে তো আমার ধর্মীয় অনুশাসনের মতো লাগছে। নানদের যে প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। আনুগত্যের কথা আছে এখানে, বলল ভাষাবিদ। দায়িত্ব আর কর্তব্যের কথা লিখেছে। কার প্রতি? বিশেষ কারো প্রতি না স্যার, বিশ্বাসের প্রতি। ও লিখেছে আমি আমার বিশ্বাসের প্রতিনিধি। যাচ্ছে তাই। আর কি বলেছে শুনুন, যদি আমি নিজের বিশ্বাসে অটল না থাকতে পারি, যদি আমার ভাইদের অসম্মানের কারণ হই, তাহলে শেষ দিন পর্যন্ত আমার আত্মা পড়বে গেহেনার আগুনে। গেহেনা কি? দোখজ, জবাব দিল জন। হিব্রু ভাষায় দোখজকে বলে গেহেনা। ওল্ড টেস্টামেন্টে শব্দটা আছে। তুমি কি করে জানলে? জানি, হাই স্কুলে হিব্রু ছিল আমার। টাকে হাত বোলাচ্ছে হ্যারিস। চুল পড়ে যায়নি, মাথা কামিয়েছে। এটাই নাকি তার হেয়ার স্টাইল। যা মনে হচ্ছে কোনো ধরনের ভাতৃর সঙ্গে যোগ দিয়েছিল ছোড়াটা। আমি তাকে দেখেছি। পড়ে চলল ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। আকাশ থেকে মুষলধারে পড়ছিল রক্তের ফোঁটা, কিন্তু একটুও ভয় পাইনি জানো। তিনি আমাদের অভয় দিয়েছিলেন, বললেন ভয় নেই, ভয় নেই। এই তিনিটা আবার কে? আবার বাধা দিল হ্যারিস। কেউ না হয়তো, জন বলল। ড্রাগসের প্রভাব পুরোটাই। একবার এলএসডিতে আসক্ত এক হিপ্পি দাবি করেছিল যীশু খ্রিস্টের সাথে দেখা হয়েছে তার। হ্যাঁ, যত সব পাগল ছাগল। সীমাহীন ক্রোধে থরথর করে কাঁপছিলেন তিনি। তার ঈষৎ লালচে মুখ থেকে অনুরণনের মতো বেরিয়ে আসছিল একটাই কথা, বদলা হবে, বদলা হবে, বদলা হবে। হ্যারিস ঢোক গিলল। এই খেয়েছে, এইসব কি? প্রলয় আসন্ন, কাউন্টডাউন শুরু হয়েছে। প্রতারকদের ভুল সমীকরণ আমাদের ভুল পথে নিয়ে যাওয়ার আগেই সঠিক হিসাব বের করতে পেরেছি আমরা। এই দাঁড়াও ভাই, একটু দাঁড়াও, মাথাটা তো ভোবো করছে আমার। পিরামিড নিয়ে কন্ট্রোভার্সি আছে জানো? আচমকা বলল জন। কোন পিরামিড? মিশরের। এলিয়ান এসে পিরামিড তৈরি করে দিয়েছে ওটা? না, ওই বিতর্ক না, অন্য একটা। গিজার পিরামিডকে অনেকে মান মন্দির হিসেবে দেখে। পিরামিডের চূড়া থেকে গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দিত প্রাচীনকালের জ্যোতিষীরা। তারা এমনকি এটাও বলে গেছে কবে ধ্বংস হবে পৃথিবী। এদিকে একদলের মতবাদ পিরামিডগুলো স্থাপন করা হয়েছে ভুল পজিশনে। বহু পয়গম্বর নাকি একথা বলে গেছেন। ইজিপ্টোলজিস্টদের অনেকেও এই একই তথ্য স্বীকার করে। তো ভুল অবস্থানে থাকার কারণে গণকদের ফোরকাস্টগুলো পুরোপুরি মিলত না। কখনো কখনো অবশ্য ঢিল লেগে যেত, সেটা আলাদা কথা। কথা হচ্ছে অ্যাপোকালিপস নিয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা ভুল। এক্স্যাক্টলি। বিরুদ্ধবাদীদের গণনা অনুযায়ী
অ্যাপোকালিপস হবে 2016 সালে। পাগল ছাগলদের সব কারবার। যাই বলো, এই পাগলামের উপর ভিত্তি করেই কিন্তু ছোট বড় অসংখ্য সংঘ তৈরি হয়েছে দুনিয়া জুড়ে। মিখাইল সম্ভবত এমনই একটা গ্রুপে যোগ দিয়েছিল। স্যার, একটা কথা বলি? পারমিশন চাইল ভাষাবিদ। হ্যাঁ, প্লিজ। গেহেনা শব্দটা অস্বাভাবিক লাগছে আমার কাছে। ছেলেটা দুঃখ জাহান্নাম না বলি গেহেনা বলল কেন? চমৎকৃত হলো জন। ঠিক বলেছেন মিস্টার ফার্নান্দেস, শব্দটা নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে। রাত্রি অন্ধকার। স্থানীয় সময় 9:25। ড্রাই ক্লিনিং এরিয়াতে এসে হাজির হলো 2 BMW। রেডিও বাজছে একটার ফুল ভলিউমে। আশেপাশে জনবসতি নেই। মূল কারখানায় কেমন বিজাতীয় শোনাচ্ছে পিঙ্ক ফ্লয়েডের গান। 60-এর দশকের জনপ্রিয় রক ব্যান্ড। সাইকেডেলিক গানের মূর্ছনায় জিকিবের ভঙ্গিতে মাথা দোলাচ্ছে আরোহীরা, শুধু একজন বাদে। সিটিয়ে রয়েছে সে। গান শেষ হলো। রেডিওটা একজন বন্ধ করে দিল। দরজা খুলে গেল গাড়ির। ব্যাকসিট থেকে ঠেলে ফেলে দেওয়া হলো সন্ত্রস্ত তরুণকে। ধুলো আর ময়লার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেল ছেলেটা। দরজা বন্ধ হয়ে গেল। এরপর ওকে ঘিরে চক্কর দিতে শুরু করলো গাড়ি দুটো। ছেলেটা উন্মাদের দৃষ্টিতে এপাশ ওপাশ চোখ বোলাচ্ছে। বুদ্ধিশুদ্ধি গুলিয়ে গেছে তার মনে হচ্ছে একজোড়া কালো চিতা চক্রাকারে ঘুরছে ওকে কেন্দ্র করে। গাড়ির হেডলাইটকে মনে হচ্ছে সাপদের চোখ। সহসাই থেমে গেল গাড়ি দুটো। তরুণ দৌড় দিল প্রেতের মতো দাঁড়িয়ে থাকা ফ্যাক্টরি বিল্ডিংগুলোর দিকে। দিক বিদিক জ্ঞান হারিয়েছে সে। গাড়ি দুটো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ফিরে যেতে শুরু করল। ছেলেটা তবু থামল না। ওরা যে চলে যাচ্ছে সেটা সে জানে না। আবছা থেকে গাঢ়, গাঢ় থেকে প্রগাঢ় অন্ধকারে সে দিয়ে দিতে লাগলো নিজেকে। হঠাৎ এক শক্তিশালী বাহু পলায়নরত তরুণকে জাপটে ধরল। সভয়ে চেঁচিয়ে উঠল ছেলেটা। হিস্ট্রিয়া গ্রস্তের মতো কাঁপছে সে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা তোমায় মারবো না। সান ফ্রান্সিসকো, হল অফ জাস্টিস, ইন্টারোগেশন রুম। রাত 10:15। টেবিলের একধারে বসিয়ে রাখা হয়েছে তরুণকে। হ্যারিস আর জন তার মুখোমুখি। ঘরটা সাউন্ড প্রুফ। একদিকে দেওয়াল জুড়ে আয়না। আয়নাটা 2 ওয়ে। বাইরে সমবেত কয়েকজন দেখছে ওদেরকে। স্পিকারের মাধ্যমে শুনছে কথা। হাতে কাগজের কাপ, কাপে কফি। সান ফ্রান্সিসকোতে আছো কতদিন হলো? আমি কিছুই জানি না। অবশ্যই জানো। এটা কি না জানার মতো কিছু? ওখানে কি করছিলে? আমার নাম লেস বরিসভ। আমি তোমার নাম জানতে চাইনি। একবার তোমার নাম বলেছ। কি হলো, কাঁপছো কেন? তুমি তাকে দেখেছো তাই না? কাঁপুনি থেমে গেল ছেলেটার। হ্যাঁ, প্রবল বৃষ্টির মধ্যে লাল বৃষ্টি। আপনিও দেখেছেন? তার মুখটা কুকুরের মতো, দেহটা মানুষের, মাথাটা নেকড়ে। হ্যাঁ, সেটাই। নেকড়ের রূপে দেখা দেয় সে। আমি জানি তুমি ভয় পাচ্ছ, পাওয়ারই কথা। তবে এটাও জানি এই জান্ত ভয় থেকে মুক্তি চাও তুমি। ভুল বলছি? মুক্তি চাই। তাহলে তুমি ঠিক জায়গাতেই পৌঁছে গেছো। সম্পূর্ণ নিরাপদ এখানে তুমি। কোনো অশুভ শক্তি তোমার নাগাল পাবে না। না। কি না? এন্টারপ্রাইজ সম্বন্ধে কোনো ধারণাই নেই আপনাদের। কারণ নিস্তার নেই এন্টারপ্রাইজের কবল থেকে। কি করতে পারবে তারা তোমাকে? তাদের হাত এই পর্যন্ত পৌঁছাবেই না। আপনি বুঝতে পারছেন না? তিনি সব দেখেন, সব জানেন। কিভাবে? সংখ্যা দিয়ে। সংখ্যা দিয়ে? হ্যাঁ, সংখ্যা দিয়ে। আমি কি? কতগুলো সংখ্যা। আপনি কি? কতগুলো সংখ্যা। আমাদের পরিচয় সংখ্যা দিয়ে। ফোন নাম্বার, সিরিয়াল নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার। আমি আপনার নাম্বার জানি, মানে আপনাকে আমি জানি। কি চাই এন্টারপ্রাইজ? আনুগত্য আর নিয়ন্ত্রণ। কিসের বিনিময়? শক্তির। পরিষ্কার করে বলো। যখন সবকিছুর অবসান ঘটবে তখন তিনি তার বিপুল শক্তি থেকে কিছুটা করে বিলিয়ে দেবেন অনুগতদের মধ্যে। কখন সেটা? যখন লক্ষ্যের দিকে যাত্রা শেষ হবে আমাদের। যখন অনির্বাণ আগুনে পুড়ে ছারখার হবে সবকিছু। যখন সমস্ত দুর্বল এবং অলস ব্যক্তিকে কতল করা হবে।
ভাইরা বলেছিল শীঘ্রই ধনী হয়ে যাব আমরা। অনেক যাচাই বাছাই করে আমাদের সিলেক্ট করা হয়েছে। এখন একটাই কাজ, এন্টারপ্রাইজের ডিসিপ্লিন মেনে চলা। এই নিয়ম নীতির মধ্যেই রয়েছে আত্মার মুক্তি। যে শক্তির কথা বললে সেটা কি ধরনের? অলৌকিক কিছু? এটা সমৃদ্ধির শক্তি, অর্থ, প্রবৃত্ত আর সুখ। আমাকে বলা হয়েছিল এন্টারপ্রাইজ একটা গণতান্ত্রিক সংগঠন, এর আদর্শ কারো পছন্দ না হলে দল থেকে বেরিয়ে যেতে পারে। মিথ্যে বলেছিল। এন্টারপ্রাইজে ঢোকার রাস্তা আছে, বেরোবার দরজা নেই। মেম্বারদের উপর সামান্যতম নাখোশ হলেই ভাইরা পরিণত হয় ঘরের শত্রু বিভীষণে। মিখাইল ভিক্টোরোভিচকে কি ওরাই হত্যা করেছে? ওরাই। সে ফাঁকিবাজ ছিল। এন্টারপ্রাইজের চোখে যদি কেউ অযোগ্য বলে বিচরিত হয়, এন্টারপ্রাইজ খেয়ে ফেলে তাকে। মিখাইলকে খেয়েছে, ব্লকিনকে খেয়েছে, মিনসকে, উলরিককেও। আমাকেও খেয়ে ফেলবে। কেউ বাঁচাতে পারবে না আমাকে, কেউ না। অকস্মাৎ মৃগী রোগীর মতো কাঁপতে শুরু করলো পরিসর। চোখ যারা উল্টে গেল তার। গো গো আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। ঠোঁটের কোণ বেঁকে গিয়ে পশুর মতো দেখাচ্ছে। ফুলে ফুলে উঠছে নাকের পাটা। চেয়ারের পাশ দিয়ে ঢলে পড়তে আরম্ভ করলো লেপ। ছিটকে চেয়ার ছাড়লো দুই এজেন্ট। মাটি স্পর্শ করার আগেই ছেলেটাকে ধরে ফেলল। ঝটকা দিয়ে খুলে গেল দরজা। হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ল দর্শকরা। আলতো করে তরুণকে মেঝেতে শুইয়ে দিল দুজনে। জ্ঞান হারিয়েছে বরিসভ। মেডিক, কুইক! ভিড়ের উদ্দেশ্যে হাঁক দিল হ্যারিস। পরিমরি করে ছুটল একজন। পালস দেখল জন। নিস্তেজ, নেই বললেই চলে। কাল বিলম্ব না করে সিপিআর দিতে শুরু করলো। বুকের ওপর দুই হাত রেখে চাপ দিচ্ছে, একবার, দুইবার, বারবার। একসময় জনের বাহুতে হাত রাখলো হ্যারিস। থামতে বলছে। সেদিকে জনের খেয়ালই নেই। দিয়েই যাচ্ছে প্রেশার, দিয়েই যাচ্ছে। বিন্দু বিন্দু ঘাম ফুটছে তার কপালে। জন! ডাক দিল হ্যারিস। এবার থামলো সে। হাঁপাচ্ছে। তাকালো হ্যারিসের দিকে। মাথা নাড়ল হ্যারিসন ফোর্ড, ডাইনে বায়ে। রাত 11টা। ডিপার্টমেন্টের অদূরে এক পাবলিক পার্ক। পার্কে বসে আছে ওরা, সিমেন্টের বেঞ্চিতে। স্বাভাবিকভাবেই জনহীন উদ্যানটা। আকাশে অর্ধচন্দ্র। সামনে দিয়ে বইছে ক্রিমসন লেক। জনের মনটা ভারী হয়ে আছে, যেন বিয়োগান্তক নাটক দেখে বেরিয়েছে। অনেকক্ষণ পর কথা বলল। প্রচণ্ড ভয় পেয়েছে ছেলেটা। হার্ট ফেল করেছে ভয়ে। বাড়ি যাও জন, বসে একটা ঘুম দাও গিয়ে। জন প্রতিধ্বনি তুলল। বাড়ি? হোটেলে ফিরবে না? জবাব পেল না হ্যারিসন। কোথায় যেন হারিয়ে গিয়েছে জন। একটা কথা বলো তো, বরিসভ যে নেকড়ে দেখতো, কি করে বুঝলে? এলএসডি, বলল জন। এখন আমি নিশ্চিত। ব্রাদারহুডের রিক্রুটদের নিয়মিত মাদক দেওয়া হয়। এলএসডির বৈশিষ্ট্য হচ্ছে নেকড়ে বা কুকুরমুখো মানুষ দেখা। বুঝলাম। আবার নীরবতা। ওদের গাড়ি ট্রেস করতে পারলে ভালো হতো। খামটা থেকেও তো কিছু জানা গেল না। হতাশ স্বরে বলল হ্যারিস। বাড়তি একটা ফিঙ্গারপ্রিন্টও না। মনে হয় নিজেই এসে লেটার বক্সে ফেলে গেছে। মোটেল গ্রেভার ইন। 11:30 বাজে। জনের চোখে ঘুম নেই। বই নিয়ে বসেছে, পাতা উল্টাচ্ছে একের পর এক। উল্টিপাল্টে চোখ বোলাচ্ছে বিভিন্ন প্যাসেজে। চ্যাপ্টার, ভার্স এবং নোটের মধ্যে হাবুডুবু খাচ্ছে। লাভের মধ্যে লাভ হলো, কনফিউশন বেড়ে গেল। বইটা বন্ধ করল জন। মরক্কো চামড়ার মলাট, সোনার জলে লেখা নাম, হোলি বাইবেল। রাইটিং টেবিলের পাশে রাখা টপ, প্যাথেলিয়ান সুপ্রিম বেড়ে উঠেছে। বড় আকারের পাতা, গাঢ় সবুজ রং। গাছটার দিকে তাকিয়ে ভাবল জন, এভাবে হবে না, অন্যভাবে দেখা যাক। পোর্টেবল কম্পিউটারটা খুলে অন করল। স্টার্ট আপ কমপ্লিট হলো। ডেস্কটপে রাখা ব্রাউজারের শর্টকাট আইকনে ক্লিক করল জন। মজিলা ফায়ারফক্স। গুগল হোম পেজ এলো। সার্চ বক্সে টাইপ করল GEHENA, তারপর এন্টার দিল। বানান ভুল হয়েছে।
সার্চ ইঞ্জিন বলছে ডিড ইউ মিন GEHANNA। মেসেজটা নিচে গেহেনা দিয়ে প্রাপ্ত রেজাল্টগুলো দেখানো হয়েছে। প্রথমে অক্সফোর্ড ডিকশনারি দেওয়া ডেফিনিশনটা পড়ল। 1, নরক। 2, অগ্নিকুণ্ড, নিদারুণ যন্ত্রণা বা দুঃখময় স্থান। গির্জা বা যাজক সম্পর্কীয় ল্যাটিন শব্দ, যা গ্রিক ভাষা থেকে ল্যাটিন ভাষায় প্রবেশ করেছে। হিব্রু শব্দ হিনম থেকে উদ্ভূত। হিনম হচ্ছে জেরুজালেমের নিকটবর্তী উপত্যকা, যেখানে শিশুদের শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। অন্যান্য রেজাল্টে চোখ বোলাতে লাগলো জন। গেহেনা উইকিপিডিয়া, দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া, en.wikipedia.org/wiki/Gehenna। অন্ধকারময় স্থান, www.placeofdarkness.com। Gehenna Vampire, tnc.lifejournal.com/77289.html। Gehenna Corporation, www.gehennacorp.net। Gehenna Corporation New York, www.gehennacorp.net/branches/ny.htm। Gehenna Corporation Monaco, www.gehennacorp.net/branches/monaco.htm। স্ক্রল নিচে করে নামলো সে। গেহেনা কর্পোরেশনের নামে আরও কয়েকটা লিঙ্ক, সবগুলোই শাখা অফিসে, সিডনি, কায়রো, সান ফ্রান্সিসকো, টোকিও। ল্যাপটপের ডিসপ্লে কেঁপে উঠল। ফোন এসেছে। সাইলেন্ট মোডে রাখা মোবাইলটা পাশ থেকে তুলে নিল জন। হ্যারিস। কল রিসিভ করতেই প্রশ্ন আসলো, কি হলো, ঘুমাওনি? না। কি করছো? এই ইন্টারনেট ব্রাউজিং। তুমি কোথায়? ল্যাবে। শোনো, যে জন্য ফোন করলাম, বরিসবের পোস্টমর্টম রিপোর্ট হাতে এসেছে একটু আগে। তুমি চমকে যাবে। বুক ঠিপঠিপ করছে, টের পেল জন। ওর দেহকোষ আর কাপড় চোপড়ে ইনসেক্টিসাইড পাওয়া গেছে। নাম কি? সারিন। ভাবনায় ডুবে গেল জন। সারিন সারিন, কোথায় যেন শুনেছি। মনে করে দিচ্ছি, টোকিও। ইয়েস। কয়েক মাস আগের এক ঘটনা মনে পড়ে গেল ওর। এক রাশিয়ান কাল্ট সারিন গ্যাস ছড়িয়ে দিয়েছিল সাবওয়েতে, ফলে মারা পড়ে দুয়েক মানুষ। অ্যাটাকটা নিয়ে বেশ তোলপাড় হয়েছিল। স্বেচ্ছায় ধরা দেয় কাল্ট। লেজ বরিসব হার্ট অ্যাটাক করেনি জন, সারিনের বিষক্রিয়া মারা গেছে। তুমি কি আমাদের কেসটার সাথে জাপানের কেসটার সম্পর্ক আছে বলে ভাবছো? জনের চোখ স্থির হয়ে আছে কম্পিউটার স্ক্রিনে, গেহেনা কর্পোরেশন টোকিও লেখাটার উপরে। সরাসরি সম্পর্ক হয়তো নেই, আমাদের তো অন্য গ্রুপ হতে পারে। পারপাস একই। দাঁড়াও, নিজেই বুঝবে। আমাদের ডেটাবেসে চোখ বুলিয়েছি একটু আগে। ওই কেসটার ফলো আপ দেখলাম। যেটাই অনেক কথাই বলেছে ওর গুরু। একটা কথা বেশ তাৎপর্যপূর্ণ। ওকে জিজ্ঞেস করা হয়েছিল এসব সে কেন করছে। জবাব দিয়েছে পৃথিবীতে কেয়ামত সৃষ্টি করতে চায় সে। মাইন্ড ইট জন, কেয়ামত। বিস্ময়ের ধাক্কা সামলাবার সময় দিল হ্যারিস। তুমি কিছু পেলে? টাইম পাস করার জন্য নিশ্চয়ই নেটে বসুন। পেয়েছি। গেহেনা কর্পোরেশন। গেহেনা? প্রতিষ্ঠানের সাইটে ঢুকলো জন। ইন্ডাস্ট্রিয়াল ফার্ম। কিসের, কোনো দেশি? ইউক্রেনিয়ান। কেমিক্যাল প্রডিউস করে। বেশ, বলে যাও। বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে এদের, দেশে বিদেশে, সান ফ্রান্সিসকোতেও আছে। কল্পনায় জন দেখতে পেল শিরদাঁড়া সোজা হয়ে গেছে হ্যারিসের। তাই নাকি? এক্স্যাক্ট লোকেশন দেওয়া আছে? আছে, কেমেন আইল্যান্ড। কাছেই তো। আচ্ছা, অ্যাড্রেসটা বলো। যাবে নাকি? ওই যাচ্ছি। এখনই? সময় নষ্ট করে কি লাভ? তাহলে ফোর্স নিয়ে যাও। লাগবে না, এখনো তো কোনো প্রমাণ পাইনি। জাস্ট একটা চক্কর মেরে আসি। বাই। কেটে দিল হ্যারিস। কান থেকে ফোন সরালো জন। কেন জানি মনে হচ্ছে বিপদে পড়তে যাচ্ছে তার বন্ধু। উঠে দাঁড়িয়ে পায়চারি শুরু করলো কিছুক্ষণ। শেষে ড্যামিট বলে একটা বিশেষ নাম্বার ডায়াল করল। গেহেনা কর্পোরেশন, সান ফ্রান্সিসকো শাখা।
ঘুরে টুরে হ্যারিসের ধারণা হলো কোনো ধরনের স্টোরেজ প্ল্যান্ট এটা। ঢুকতে সমস্যা হয়নি, কোনো রকম পাহারা বা সিকিউরিটি নেই, জনমানবহীন, নিঝুম। সঙ্গে করে ফ্ল্যাশ লাইট এনেছে। এখন রয়েছে এক হল ঘরের মতো কামরায়। লম্বা প্লাস্টারবিহীন ঘরটাতে ৪৫ টেবিল চেয়ার, কয়েক সারিতে বিন্যস্ত। সব টেবিলেই একটা করে ল্যান্ড ফোন। কাস্টমার কেয়ার, ভাবল হ্যারিস। আরও বুঝল ঠিক জায়গাতেই চলে এসেছে। হলরুমের ভিতর দিয়েই আরেকটা কামরায় প্রবেশ করল সে। এটাও বিরাট, সম্ভবত গোডাউন। পাতলা কেরোসিন কাঠের অসংখ্য বাক্স গাদাগাদি করে রাখা। কি আছে এর মধ্যে? প্রতিটা বাক্সে একটা করে ত্রিভুজ আঁকা, তার ভিতরে চীনা ভাষায় কিছু লেখা, অনেকটা লোগোর মতো দেখতে। ইংরেজিতে সংখ্যার ছাপও রয়েছে বাক্সের গায়ে। এক এক বাক্সে এক এক নাম্বার। ডাইনে বায়ে উপর নিচে আলো ফেলে নাম্বারগুলো দেখল হ্যারিস। ওর চোখের লেভেলে যেটা আছে সেটা ৭২, তার উপরেটা ৭৩, বাঁ দিকে এটা ৫২, ডান দিকে দেখা যাচ্ছে ৯২। মানে দাঁড়াচ্ছে প্রত্যেকটা কলামে ২০টা করে বাক্স। সব মিলিয়ে কতগুলো? অন্য একটা দরজা দিয়ে বেরিয়ে এলো সে, ঢুকলো আরেকটায়। এটাও ওয়্যার হাউস। ট্রেড জড়ো করা হয়েছে এখানে। না, দেখতে হচ্ছে। এদিক ওদিক তাকালো হ্যারিস। এক জায়গায় বাক্স কম দেখে এগিয়ে গেল। গোটা ১০ বাক্সের একটা স্তম্ভ, উপরেরটা ডায়াল লেখা 11072121, তার নিচে রিপাবলিক অফ চায়না। ভাগ্য ভালো একটা ক্রোবার পাওয়া গেল। সেটা দিয়ে চাপ দিয়ে খুলে ফেলল বাক্সটা। শুকনো খড়ের মধ্যে শুয়ে আছে জিনিসটা, খবরের কাগজ দিয়ে মোড়ানো। আলগা হয়ে সরে গেছে এক জায়গার আবরণ। চাইনিজ অ্যাসাল্ট রাইফেল আর অ্যামিউনিশন ক্লিপ। শিউরে উঠল হ্যারিস। এই গুদামের অন্তরালে কোন অশুভ তৎপরতার নীল নকশা রচিত হয়েছে ভগবানই জানে। মুঠো ফোনটা বের করলো প্যান্টের পকেট থেকে। ফোল্ডিং সেট, স্যামসাংয়ের। নেটওয়ার্ক ফেলিয়ার দেখাচ্ছে। ওর জানা নেই প্ল্যান্টে এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে বেশ কয়েকটা শক্তিশালী নেটওয়ার্ক জ্যামিং ডিভাইস। নজরও রাখা হচ্ছে ওর উপরে। ছাদের এক অন্ধকার কোণায় উল্টানো গম্বুজ আকৃতির বাতির ভিতরে লুকিয়ে আছে নাইট ভিশন সিসিটিভি। হ্যারিস সিদ্ধান্ত নিল আরও একটু দেখবে। ট্রেড ছাড়াও ঘরটাতে রয়েছে অনেকগুলো ব্যারেল। গায়ে মরার খুলি আর তার নিচে গন চিনের ভঙ্গিতে আঁকা হাড় দুটো বিপদ সংকেত নির্দেশ করছে। কী ধরনের বিপদ সেটাও লেখা আছে। সাবধান, দাহ্য পদার্থ, সোডিয়াম ফ্লোরাইড। আরেক ঘরে চেম্বারের মতো এক কক্ষ আবিষ্কার করল হ্যারিস। ধাতু নির্মিত কাঠামোতে বড় বড় বোল্ট। চেম্বারের দরজাটা ভেজানো। চার কোণায় একটা ফোড়ক আছে দরজার মাথায়, কাঁচ ঢাকা। কাঁচের ভিতর দিয়ে ভিতরের দৃষ্টি ফেলল হ্যারিস। হাতল ধরে ঠেলা দিল দরজায়। তীক্ষ্ণ ক্যাঁচ শব্দ উঠল। ধাতব চিৎকারটা চিরে দিল স্নায়ু। চেম্বারের মেঝেতে ছাই স্তূপ। মাঝে মাঝে উকি দিচ্ছে সাদা কি যেন। ভিতরের দেওয়াল কালশিটে পড়া। ভালো করে দেখবার জন্য চেম্বারে পা রাখল হ্যারিস। দরজার দিকে পিঠ দিয়ে নত হলো মেঝেতে। একটা টুকরো কুড়িয়ে নিল। মুহূর্তে চিনে ফেলল সেটা। হাড়। ঘর জুড়ে মানুষের হাড় আর ভস্য। একটা ক্যাচ শব্দে ঝট করে ঘাড় ঘোরালো হ্যারিস। জোরে লেগে গেছে বলে কবাটের আর্তনাদটা অন্যরকম শুনিয়েছে। না, এমনি এমনি বন্ধ হয়ে যায়নি ভারী দরজাটা, লাগিয়ে দেওয়া হয়েছে। এই! উঠে দাঁড়িয়েছে হ্যারিস। পাল্লাটার উপর আঁচড়ে পড়ল সে। ক্রুর একটা মুখ উদয় হলো ফোকরটার উপারে। চোখ দুটো ধকধক করে চলছে। চকিতে সরে গেল। ধাতব কবাটে থাবা পড়তে লাগলো। দরজা খোলো, খোলো বলছি। সহসা গরম অনুভব হলো। বদ্ধ চেম্বারে হাঁসফাঁস হতে লাগলো মুহূর্তে। চিকন ঘাম দেখা যাচ্ছে কপালে। পাগলের মতো টেনে টুনে টাইয়ের নট ঢিলে করল হ্যারিস। গলার বোতামটা খুলে দিল। ক্লস্ট্রোফোবিয়া নেই ওর, তাও এত খারাপ লাগছে কেন? গরমটা যেন বেড়ে যাচ্ছে। ব্লেজার খুলে ফেলল হ্যারিসন।
টপটপ করে ঘাম ঝরছে ওর সর্বাঙ্গ থেকে, চোখে উদ্ভ্রান্তের দৃষ্টি। উত্তাপ বাড়ছে তো বাড়ছেই, ঘোলাটে কাজ, গরম নিঃশ্বাস আর ঘামের বাষ্পে আরও ঘোলা হয়ে গেছে। দুর্বল হাতে কিল দিল সে দরজায়। মগজটাও ঘোলাটে হয়ে গেছে ওর। গলার ভিতর থেকে ঘর ঘর আওয়াজ উঠে এলো। নেতার মতো লুটিয়ে পড়ল হ্যারিস। জ্ঞান হারাবার আগে উপলব্ধি করল প্রমাণ সাইজের মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে আটকা পড়ে গেছে সে। অনেক রাত হয়ে গিয়েছিল, সেজন্য নিউজ ফ্ল্যাশটা বেশিরভাগ লোকেরই চোখে পড়েনি। তাছাড়া রাত জাগবার অভ্যাস যাদের রয়েছে তারা মূলত খবর দেখে না টিভিতে, অন্য কিছু দেখে। প্রতিবেদন লিখবার সময় পেরিয়ে গিয়েছিল, কাজেই সকালের পত্রিকাতেও কিছু আসেনি। দিনের শুরুতে যারা টিভি খুলল, বড়সড় এক ধাক্কা অপেক্ষা করছিল তাদের জন্য। কেউ কেউ রেডিওতেও শুনল। 80% দর্শক শ্রোতা ভলিউম বাড়ালো ভালো করে শুনবার জন্যে। ডিটেলস জানবার জন্য এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে গেল 100%। আজ রাত 1টার দিকে সান ফ্রান্সিসকোর এক রাসায়নিক প্ল্যান্টে হানা দেয় সোয়াট টিম। আমরা জানতে পেরেছি এক উগ্রবাদী সংগঠনের নেতা এবং বেশ কিছু সদস্যকে সেখান থেকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র। এই ব্যাপারে আপনাদের আরও তথ্য জানানোর জন্য কথা বলার চেষ্টা করছি পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে আটককৃতরা রাশিয়ান এক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত। 2 দিন আগে সান ফ্রান্সিসকোর এক পুরনো পার্ক থেকে মানুষের যে ছাই পেয়েছে পুলিশ, তাদের নির্মম পরিণতির জন্য এই উগ্রপন্থী গ্রুপই দায়ী ছিল। কেমান আইল্যান্ডের এক কেমিক্যাল ফ্যাক্টরিতে পুড়িয়ে মারা হয়েছে তাদের। একইভাবে এফবিআই এজেন্ট হ্যারিসন ফোর্ডকে মারার চেষ্টা করেছিল টেররিস্টরা। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। সান ফ্রান্সিসকো জেনারেল হসপিটালে আছেন তিনি। সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলার চেষ্টা করছি আমরা। দুপুর নাগাদ ডাকা হলো সংবাদ সম্মেলন। বেলা 2টোর দিকে ভিড় উপচে পড়ল পুলিশ স্টেশন অডিটোরিয়ামে। প্রথমেই ব্রিফ করলো এক পুলিশ কর্মকর্তা, শেষ করলো এই বলে, এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারে। প্রায় সবকটা হাত উঠল। সামনে সারিতে বসা অস্থির একজনকে গ্রিন সিগন্যাল দেওয়া হলো। হাত নেড়ে দৃষ্টি আকর্ষণ করছিল সে। সংকেত পেয়ে তেড়ে ফুড়ে উঠে দাঁড়ালো চ্যাংড়া যুবক। আপনাদের এই ঢাকঢাক গুড়গুড়ের কারণ কি? অফিসারের ইচ্ছা হলো ছোকরার পাছায় লাথি মারতে। চাইলেই তো আর করা যায় না, যাহা চাই তাহা হয় না। সাংবাদিক জাজটা বড় সাংঘাতিক। ভেতরের রাগটা দমন করলেন অফিসার। বিগলিত মেকি হাসি দিলেন। আমি জানি আপনারা খবরের জন্য অধীর হয়েছিলেন, কিন্তু আমাদের দিকটাও তো দেখতে হবে আপনাদের। গ্রেফতারকৃতদের জবানবন্দি নিতে হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে আরও কয়েক জায়গাতে অপারেশন চালিয়েছে পুলিশ। অ্যারেস্ট হয়েছে আরও 40-45 জন। বুঝতেই পারছেন, মিশনের স্বার্থেই মুখ খুলতে পারিনি আমরা। গ্যাংটা কি রাশিয়ান? ইউক্রেন। আমেরিকার বিরুদ্ধে লেগেছে? তা তো বটেই, তবে শুধু আমেরিকা নয়, আরও অনেক দেশেই সক্রিয় হয়েছে এই র্যাকেট। আচ্ছা, আর উদ্দেশ্য? সিম্পল, টেররিজম। অনেকের সাথেই তো আদায় কাজ করার সম্পর্ক ইউক্রেনের। যারা ধরা পড়েছে সবাই কি ইউক্রেনিয়ান? না, সবাই না, রাশিয়ান, চেচনিয়ান। কি বলছেন? রাশিয়ানদের কাজে লাগছে ইউক্রেনিয়ানরা? সেটা কি করে? মগজ ধোলায়। মানুষ পোড়ানোর ব্যাপারটা কি? শাস্তি। ব্যর্থদের স্থান নেই দলে। অযোগ্য প্রমাণিত হলে নিকেশ করে ফেলা হতো, যাতে বাইরে গিয়ে কোনো তথ্য ফাঁস না করতে পারে। কতজনকে এভাবে হত্যা করা হয়েছে? মোট 21 জন। আমরা জেনেছি ওই প্ল্যান্টে কল সেন্টারের মতো একটা কিছু ছিল, সেটা কি? ওদের কর্মপদ্ধতির একটা অংশ। গ্রুপের কাজগুলো কয়েকটা সেগমেন্টে ভাগ করা। এটা হচ্ছে কমিউনিকেশন পার্ট। কাদের সাথে কমিউনিকেট করতো? স্পন্সার। ফ্রিতে বিভিন্ন জিনিসের অফার দেওয়া হতো তাদের। সোজা কথায় টোপ ফেলত। যারা টোপ গিলতো তাদের সাথে সরাসরি যোগাযোগ করতো অন্যরা। ফ্রিতে দিলে টাকা আসতো কিভাবে? আসল ব্যাপারটা এখানেই। ওরা যে প্রোডাক্টটা অফার করে সেটা একটা পারফিউম। এমনই এক পারফিউম যেটা শুকলে আপনার ইচ্ছা শক্তি বলে কিছু থাকবে না। পয়সাওয়ালা লোককে টার্গেট করা হতো।
একবার সেন্টের গন্ধ শুকলেই এন্টারপ্রাইজের হাতের পুতুলে পরিণত হতো লোকগুলো। চাইবা মাত্র যে কোনো দাবি যারা মেনে নিত। তাদের টাকায় ব্ল্যাক মার্কেট থেকে অস্ত্র কিনত এন্টারপ্রাইজ। সাংবাদিকদের মধ্যে গুঞ্জন উঠল, এইসব অপকর্মে হোতাটা কি? নাতাশা ম্যালকোভা, এক্স কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মেধাবী কিন্তু বিপদগামী। লিভিডো নামের পারফিউম তারই আবিষ্কার। আমরা তাকে দেখতে যাই। হ্যান্ডকাফ করা বন্দিকে হাজির করা হলো। আবারও গুঞ্জন, ফিসফাস। এ কি মানবী না দেবী? খাঁটি ইউরোপীয় সৌন্দর্যের প্রতীক যেন মেয়েটা। চোখে বাঘিনীর দৃষ্টি। মুহুর্মুহ জ্বলে উঠতে লাগলো ক্যামেরার ফ্ল্যাশ। The glowing eyes of eldritch beast are looking from its lair at me who vow to end its feast on lands full of despair. I am no knight with shining sword of justice and delight, and yet I will accept this fate and march into the fight. Its claws are sharp like 1,000 knives, and fangs are soaked in red, and took away too many lives and brought nothing but a dread. The time has frozen, only blood pulsating in the veins. I thrust towards the cursed beast to end his age of reign. The battle's done and only one left standing in the field. Oh, what a foul and fair day for one who didn't yield. Enjoy the spoils of war and breathe the morning air, and then I'll heal my soaring wounds inside my ancient